ভাই জলিলের কিচ্ছা খতম। সিফাত চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল। লোকটির হাত তখনও রতারা চিহ্ন তাত্ত। একটু আগেই একটা ছেলেকে নিজ হাতে দফারফা করেছে সে। লোকটি হাতের রতারা চিহ্নতের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে। চেয়ারে বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর। জাতীয়তাবাদীর পার্টি অফিস এটা। লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর। তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বে সব চলে বোধ হয়। হাত ধুইমু, পানি দে, লার হাতটা নোংরা হইয়া গেল বাল। নতুন পাঞ্জাবিটা পইরা আসছি ওইটাও লাল হইয়া গেছে। বালডারে কেন যে এখন ধইরা আনলি? যা পার্টি অফিসের লকারে আমার পাঞ্জাবি আছে। সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আনো জলদি। লোকটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করল। গায়ে একটা দামি ব্যান্ডের পারফিউম লাগিয়ে আবারও এসে বসল চেয়ারে। এতক্ষণে তারা চিহ্নের সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে। লোকটির নাম সোহান পালোয়ান। গায়ের রং কালো, তৈলাক্ত চেহারা। দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে একগাদা সরিষার তেল ঘষে রেখেছে। শোভানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেইন। হাতেও স্বর্ণের বেসলাইট। বামহাতের 5 আঙুলে 5টা মোটা স্বর্ণের আংটি। দেখেই আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন। স্বর্ণের ওপর তার আলাদা একটা টান আছে। একটা গাভীর আকর্ষণ আছে। বয়স 30-এর ঘরে। গালে চাপদাড়ি। বাম চোখের নিচ বরাবর হতে একটা কাটা দাগ আছে। দীর্ঘদেহী লম্বাটে কালো তারগা শরীরে সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটে আছে। এই বারক সিফাত। জলিল মইরা গেছে। তারে সহ আর বউ বাচ্চারে জিন্দা চিতায় পুড়াইছি। তুই আসলেই কামের একটা পোলা। এই কারণেই তো তোরে আমার এত পছন্দ। ভাই কি যে কন, আপনার লইগা জানটা বাহির কইরাও দিতে পারমু। আপনিই তো সব আমাগো। শোভানের মুখে সন্তুষ্টিজনক হাসি। তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা। তবে তার সঙ্গে আরেকটা ব্যবসাও আছে, যেটা তার ভিতরের বিষয়। নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানাতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক তাও শোভানের পছন্দ নয়। পরশু রাতের কথা। জলিল তখন নৌকা নিয়ে তীরে বসেছিল। শোভানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করেছে। তবে অন্ধকারের মধ্যে ঘটা কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারবে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না। শোভানের মানুষ পাচারের ব্যবসা। মানুষ হলেই হল, তবে নারীদের ডিমান্ড বেশি। রাতে যখন ধরে আনা নারী পুরুষ আর শিশু কিশোরদেরকে শোভানের লোকেরা ডিলারদের ট্রলারে উঠিয়ে দিচ্ছিল তখন সেই দিকে চোখ পড়ে যায় তীরে বসে থাকা জলিলের। জেলেপাড়ার মানুষগুলোর মধ্যকার বেশিরভাগ লোকই শোভানের হয়ে কাজ করে। তবে জলিলটা পাড়ায় নতুন। তার উপর সাহস কত বড়। মূর্খটা রাতের সেই ঘটনা আবার জেলে পাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায়। তবে সে কি আর জানে, ওই মাঝিও যে শোভানের লোক, যা এমনিতেও বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। 2-4টে মরলে দোষ নেই। সোহান উঠে যায়। তার অনেক কাজ আছে। দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না। তার ওপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে। ট্রলারে কি সব চেকিং শুরু হয়েছে। ভাই, কথা আছিল। কইয়ালা, নতুন মালগুলা কোনখানে পাঠামু? সবগুলা মাইয়া মানুষ না যে ভাই। ওই যে বড় প্রজেক্টটা, মালগুলা আগে খুলনা পাঠা, তারপর ওইখান থাইকা বেনাপোল। উদ্ধৃতি চিহ্ন। সিফাত গাইগুই করছে। কিছু একটা বলতে গিয়েও আমতা করছে। কিরে কিছু কইবি? না মানে ভাইজান মাইয়া একটা শট পড়ছে। মাল তো আজকের মধ্যেই ডেলিভারি করতে হইব। রাইত হইছে। এখন এমন সময় মাইয়া কই থাইকা জোগাড় হইব? জানোস সিফাত আমি না ভুল মাফ করি না। দ্বিতীয়বার কাউরে সুযোগ অবদিও দেই না। তুই তো জানোস। সিফাত ফাঁকা একটা ঢোক গিলল। কাঁপছে সে। এত সাহস কই হারিয়ে গেল? সোহান উঠে দাঁড়ায়। পাঞ্জাবির কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল, আয় আমার লগে তুই। তোর লগে কাম আছে। অন্দরমহলের মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে। ওড়না বুক থেকে পড়ে গেছে। গায়ে কালো রঙের একটা কামিজ। গলা ফাটিয়ে কাঁদছে সে। এমন কান্নার স্বর শুনে আশপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল। তবে তাদের কথা বাদ, বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতেও কেউ এলো না। নীরুর কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে। চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে। ফারাজ তার পেছনে অনুসরণ করে নিচে নামে। নীরুর সঙ্গে এখন অবধি চিত্রার কোনো কথা হয়নি। তবে সে শুনেছে নীরু ফারাজের চাচাতো বোন, জোহানের ছোট বোন। তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায়। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। কি হয়েছে দেখি। নীরু জবাব দেয় না। হঠাৎ তার চোখ যায় নীরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে।
বিড়ালটি মারা গেছে, কাঠ হয়ে গেছে একেবারে। চিত্রাকে দেখে নীরু আরও ক্ষেপে যায়। গর্জে উঠে বলে, ধরবি না আমাকে? তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস তাই না? আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করছি। আমার সব ছিল ও মেয়ে, তারা চিহ্ন রে ফেলেছিস। তুই মেরেছিস। আমার রুহুটা তো আগেই বের করে নিয়েছিলি। ও তো বোবা প্রাণী ছিল। কি ক্ষতি করছে ও তোর? কেন মারলি বল? নীরু চিত্রাকে ধাক্কা দেওয়ার আগেই ফারাজ তার হাত ধরে ফেলে তীক্ষ্ণ চোখে বলে, বি কেয়ারফুল, সি ইজ মাই ওয়াইফ। ওর গায়ে একটা টোকা লাগলে বিড়ালটার সঙ্গে তোকেও কবর দিব। নীরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি সেই ফারাজ এলাহি যাকে সে চিনে, যাকে সে ভালোবাসে? এত পরিবর্তন, তাও হুট করে আগত একটা মেয়ের জন্য, যার পরিচয়ের ঠিক ঠিকানা নেই। চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সকালেও নীরুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে। কি সুন্দর বাদামি রঙা একটা বিড়াল, নাম মিনি। তবে এখন মৃত। শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে। তারও একটা বিড়াল ছিল। বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রার কি যে কান্না। কিন্তু নীরুর এমন আচরণ, তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথায় ঢুকছে না। আর ফারাজকে দেখো, তার চোখে কিছু তো একটা ছিল। না হলে এভাবে কেউ বলে? চিত্রা নিজেকে সামলে বলল, আপনি এভাবে বলবেন না। বিড়ালটা মরল কি করে? চলো রুমে চলো, ওর বিড়াল নিয়ে ও জাহান্নামে যাক। কিন্তু উদ্ধৃতি চিহ্ন। ফারাজ চিত্রার দিকে তাকায়। সেই চাউনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না, তবে কোমলতা ছিল অশেষ। ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে উঠায়। নীরু তার দিকেই তাকিয়ে আছে। চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায়। চিত্রা ফারাজের থেকে হাত ছাড়িয়ে আবারও নীরু বলে চিৎকার করে উঠল। তবে ফারাজের কেন জানি অরুর দিকে নজর ছিল না। তার নজর ছিল কেবলই চিত্রার দিকে। আরে ও তো বেহুশ হয়ে গেছে। ফারাজ, আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। ফারাজ, মেজাজ খারাপ করাবেন না। গু খাও। চিত্রার মাথা ব্যথা করছে। দোতলার দিকে একবার সে তাকায়। একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না। চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয়। মহিলা রান্নাঘরে নেই। কি হচ্ছে এসব? সবাই একসঙ্গে কোনো মিছিল ফিছিলে গিয়েছে নাকি? চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শীষ বাজায়। চিত্রার রাগ হয়। বাধ্য হয়ে সে একাই যায় নীরুকে তুলতে। তবে তার আগেই আরেকটা কণ্ঠ এসে কানে বাজে। নীরু, জোহান এসেছে। বাহিরে কোথাও একটা গিয়েছিল সে। বাড়িতে মাত্রই এলো। পড়ে থাকা নীরুকে দেখে দৌড়ে আসল সে। জিজ্ঞেস করল, কি হয়েছে চিত্রা ওর? চিত্রা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে। ভাবি হয়, ভাবি বলেই ডাকবি। ফারদার চিত্রা নামটা মুখে আনলে জিভটা ছিঁড়ে তোকেই রান্না করে খাওয়াবো। জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করল, ভাই নীরু এভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে তাই। ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠল। ফারাজ ভ্রু কুঁচকে চিত্রার দিকে তাকিয়ে বলল, স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানবসেবাও করতে পারবো না মনে হচ্ছে। ফারাজ চিত্রাকে পাজাকোলে তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য কে বলে, অভিনেত্রীকে নিয়ে রুমে যা, কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস। চিত্রা চুপ হয়ে রয়, শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসহিসিয়ে বলে উঠে, আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আগুন সুন্দরী ড্যাশ। রুমের ছিটকিনি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা হাঁটুর ভাঁজে মুখ গুজে বসে আছে। কথা বলছে না, তেজি রূপে ফারাজের সঙ্গে তর্ক করছে না। ফারাজ এসে তার পাশে বসল। বলল, আমি তোমাকে ভালোবাসি চিত্রা, অনেক বেশি ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি। জানি আমি তোমার চোখে খারাপ, জঘন্য একটা মানুষ। তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি। তবে আমি তোমার সোহাগের মতো বেইমান নই। আমার ভালোবাসায় ছলনা নেই। চিত্রা মুখ তুলে তাকায়। কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ওই রাতের আগে দেখিওনি। তাহলে কিসের ভালোবাসা? আর সোহাগকে বেইমান বলার রাইট কে দিয়েছে আপনাকে?
আর আপনি না বিদেশে ছিলেন? বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যেই মেয়ে তাকে চিনে অবধি না। তাও যেই মেয়ের কোনো মূল্য নেই, যে মেয়ে মামির হাতের মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে তাকে ফারাজ এলাহি ভালোবাসে? জানতে যাও? তাহলে শুনো, আজ থেকে আরও ৩ বছর আগে তোমাকে দেখেছিলাম আমি। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে। কাজটা বাজিতপুরেই ছিল। সেদিন বাজিতপুরেই একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যেই ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি, তার চিত্ত চেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সেই চিত্রাঙ্গনা নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়োয় আবারও ডেনমার্ক চলে যেতে হয়। তবে মন থেকে কিছুতেই তো তোমাকে মুছতে পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি। বাড়ির সামনের গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকেই তুমি আমার নজরে ছিলে। মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব। আমার তোমাকেই চাই। শুরু হয় তোমার ওপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য। তবে যখন জানতে পারি ১ বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার সম্পর্ক শুরু, তখন যেই কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্ত তুচ্ছ। চিত্রা এবারও অবাক হল না। কারণ সে আগেই জানত ফারাজ এলাহি সেদিন রাতে এমনিতেই তো আর বাড়িতে এসে উপস্থিত হয়নি। সোহাগকে বেইমান বলার কারণটা বলতে খারাপ লাগছে, তুমি যেই সোহাগকে এত বিশ্বাস করতে, ভালোবাসতে, সেই সোহাগই তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল। মিজানের কাছে তোমার খবরটা সেই পৌঁছে দেয়। আরেকটা বিষয়, সোহাগ তোমাকে কখনো ভালোবাসেনি। কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে। সোহাগ অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড়লোক। শুক্রবার ওদের বিয়ে হবে। ফারাজ প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণপত্র বের করে চিত্রার হাতে দেয়। সোহাগের বিয়ের নিমন্ত্রণপত্র। দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমার একটা বর্ষর ধন্যবাদ দেওয়া বাকি। সে বাটপারি না করলে আমি তোমাকে কি করে পেতাম? আর মজার বিষয় হচ্ছে, মিজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে তখন থেকেই সন্দেহ আমার বেড়ে যায়। কারণ লোকটাকে এবং কি করে তা আমার ভালো মতোই জানা ছিল। তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি। চিত্রা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? কারণ এই বিষয় তো আমি নিজেই জানতাম না। কারণ মিজান সাহেবের বিয়ের সাক্ষী হিসাবে যেই লোক ছিল সেও আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি। এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখনও প্রশ্ন বাকি আছে? থাকলে করতে পারো। তবে মনে রাখবে, বিগত ৩ বছরে যারা ফারাজ এলাহির কলিজাটার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবে না। চরম শাস্তি পাবে এক একজন। উদ্ধৃতি চিহ্ন ড্যাশ। রাত ১০টা বাজে। নীলুর ছোট ভাই হাফিজ এখনও বাড়ি ফেরেনি। সাধারণত মাদ্রাসা শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন। কিন্তু আজ এলাহির বাড়িতে কাজে ব্যস্ত তিনি। রুমানা তাকে কি একটা কাজ দিয়েছে, ফিরতে দেরি হবে। রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করল নীলু। মাও নেই, ভাইয়েরও কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে, তার ভেতরের অস্থিরতাও তত বাড়ছে। বাধ্য হয়েই হাতের পুরনো বাটন ফোনটার টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়ল। পরনে কালো বোরকা। তাদের পাড়ায় দিনে লোকজন থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায়। বড় রাস্তা পার হয়ে সরু, অন্ধকার পথটায় পা রাখতেই নীলুর গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল। মনে হল, কেউ তাকে অনুসরণ করছে। ঠিক পেছনেই যেন কারো উপস্থিতি। পেছনে তাকানোর সাহস পেল না সে, বরং হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুত চলতে লাগল, পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎই থমকে দাঁড়াল নীলু। এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না। এটা যদি তার কল্পনা হয়, তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি সত্যি কেউ থাকে? সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুলল সামনের দিকে। মুহূর্তেই তার শরীর জমে গেল। আলোয় ফুটে উঠল এক অচেনা ছায়ামূর্তি। গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নীলু জিজ্ঞেস করল, ক্যাডা আপনি? নারী পুরুষের অর্ধাঙ্গ। মা বলতেন, স্বামী যতই খারাপ হোক, কখনো অসম্মান করবে না। স্বামী তোমার আসল অভিভাবক। মারলেও, কাটলেও, ভোগ করলেও সব মেনে নিতে হবে। নদী মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। রাতবিরেতে স্বামী বাইরে থাকে, ভোর হলে ক্লান্ত শরীর নিয়ে ফিরে, সারাদিন ঘুমায়, মদ খায়, নারীদের দেখলে তার হুঁশ থাকে না। যখন ইচ্ছে গায়ে হাত তোলে, যখন ইচ্ছে তখন দখল নেয় তার শরীর।
নদী সব কিছু মুখ বুজে সহ্য করে, কারণ মা বলেছিলেন এটাই তোমার নিয়তি। এ বাড়িতে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই। নদীর বিয়ে হয়েছে 1 বছর হল। এই 1 বছরে সে বুঝে গেছে এলাহিদের প্রাসাদসম বাড়ির ভিতরে লুকনো গল্পগুলো কতখানি ভয়াবহ। যখন তার প্রস্তাব এসেছিল, নদীর মধ্যবিত্ত পরিবার তখন বিস্মিত হয়েছিল। তারা ভাবেনি যে এত বড় ঘরের ছেলে তাদের দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করবে। নদীর বাবা দর্জি ছিলেন, সারা জীবন সুই সুতোর মধ্যে কাটিয়ে দিয়েছেন। গোটা পরিবারটাই কাপড় সেলাই করেই জীবন চালাত। পারিবারিক পেশা যাকে বলে। এসএসসির পর নদীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ সংসারের পেট চালানোর জন্য বইয়ের পাতা নয়, সুই সুতা ধরাই ছিল জরুরি। তবে এখন নদী জানে কেন এলাহিরা তাদের দরজায় এসেছিল। সে জানে কেবল একজন বউ নয়, একজন নির্বাক দাসী চেয়েছিল তারা। বিবাহিত জীবনের প্রথম রাতটাই কষ্টের দাগ এঁকে দিয়েছিল নদীর মনে। লাল বেনারসিতে সজ্জিত হয়ে গয়নায় সেজে অপেক্ষা করেছিল সে। স্বপ্ন দেখেছিল নতুন জীবনের, কিন্তু সে রাতেই সে বুঝে গিয়েছিল স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান। রাজন সেই রাতে আসেনি, তার মুখ পর্যন্ত দেখা হয়নি নদীর। বিয়ের 1 সপ্তাহ পার না হতেই সে জানতে পারল রাজন বাসর রাতে তার পাশের ঘরেই ছিল। তবে তার পাশে নয়, অন্য কারো, বাড়ির একজন কাজের মেয়ের সঙ্গে। মেয়েটিকে নদী একবার দেখেছিল, পরে আর কোনো খোঁজ পায়নি। এলাহিদের এই বাড়িতে কে কবে আসে, কে কবে হারিয়ে যায়, তার হিসাব কেউ রাখে না। রাজন দেখতে অসাধারণ, আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয়। মেয়েরা রাজনের টাকা আর চেহারা দেখেই সঙ্গ দিতে রাজি হয়ে যায়। তবে সব মেয়েরা আবার এমন নয়। নদী এই বাড়ির বড় বউ হলেও বয়সে সে মোহনার থেকেও ছোট। রাজনের 4 নম্বর স্ত্রী সে। তবে মোহনার মতো সুন্দর নয় সে। সে মোহনার মতো শুদ্ধ করে কথা বলতে পারে না, সাজতেন পারে না, স্টাইলও করতে পারে না। তার কাছে ফ্যাশন মানে ওই একটা শাড়ি পরা, হাতে মুঠো মুঠো চুড়ি আর বড়জোর হাত পা দুটোকে আলতায় রাঙিয়ে চোখের নিচটা কাজলরেখায় মুড়িয়ে দেওয়া। রাজনের 4 নম্বর স্ত্রী নদী। স্বামীকে কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি আগের 3 জনের সঙ্গে কি হয়েছিল, তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে। নদী যেই বাচ্চাটিকে 1 বছর ধরে পালছে তা নদীর 3 নম্বর সতীনের মেয়ে। ছোট্ট একটা পুতুল বলা চলে। নুরি নিজের মেয়ের মতো করেই একে পালন করছে। নুরি কাছে থাকলে দুঃখকেও সহনশীল মনে হয় নদীর। তবে মাঝে মাঝে খুব করে কাঁদতে ইচ্ছে হয়। আজ 1 বছর হলো পরিবারের কারো সঙ্গে দেখা হয়নি তার, কথাও হয়নি। রাজন বিয়ের পরদিনই জানিয়ে দিয়েছিল যদি ওই বাড়ি যাও তাইলে এই বাড়িতে ভুলেও পা রাখবা না। বিয়ের দ্বিতীয় দিন স্বামীর বাড়ি থেকে পরিত্যাগ হলে সমাজ নদীকে কোন চোখে দেখত, তার বাবা মায়ের অবস্থা কেমন হতো। তবে রাজন 1 বছর ধরে নদীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে। নদীর ছোট বোনের পড়ালেখার খরচ দিচ্ছে। ভাইটাকেও বিয়ে করিয়েছিল রাজন, একটা চাকরির ব্যবস্থাও সেই করে দিয়েছিল। দেখা সাক্ষাৎ না হোক তবে নদী জানে তার পরিবার সুখে আছে। যেই সুখটা নদী তাদের দিতে পারেনি তা রাজন দিচ্ছে। তাই কখনো নদীর সাহস হয়নি রাজনের বিরুদ্ধে যাওয়ার, আঙ্গুল তুলে তর্ক করার। এই বাড়ির নারীদের নির্বতাই আসল অস্ত্র। ভাবি আসব। নদী ভালো করে শাড়ি দিয়ে শরীর ঢাকল, মাথায় একটা ঘোমটা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আসো আসো, বাহিরে কেন দাঁড়াইয়া আছো। চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখল। রুমটা একেবারে সাধারণভাবে সাজানো। ঘরের প্রতিটি আসবাবপত্র কাঠের তৈরি, তাতে আবার ডিজাইন করা। জমিদারি একটা ভাব আছে। চিত্রা বিছানার ওপরে গিয়ে বসল। একবার ঘুমন্ত নুরির দিকে চেয়ে বলল, নুরি দেখতে একেবারে ভাইয়ার মতো হয়েছে। মাশাল্লাহ একটা পরী। নদী মেকি হাসল, ব্যথায় গা এখনো জ্বলছে। নদীর অস্তিত্ব লাগছে। ভাইয়া কোথায়। উনি তো কামে গেছে। রাতের বেলা। রাতেই তো তেনাগো সব কাম। রাইতে হাওরে জাল ফালাইব জেলেরা, ভোরে সেই মাছ ছাড়তে যাইব, আবার সেইখান থাইকা কতখানে যাইব। তেনাগো সব ব্যবসা। তেনাগোর তো সেইখানে থাকন লাগব তাই না। চিত্রা জবাব দিল না, কিৎক্ষণ থেমে বলল, অদ্ভুত কাজকর্ম। কিন্তু ফারাজ তো কাজে গেল না, বাড়িতেই তো আছে। নদী ভ্রু কুচকাল, প্রশ্ন করল, যায় নাই। ওহ, আসলে হে তো বিদেশের কারবার সামলায়, এইখানে তার কাজ না থাকতেও পারে। আমি ঠিক কইতে পারি না। ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে। নদী থমকাল, নড়েচড়ে বসে বলল,
এই ব্যবসায় তো দেশের বাহিরে মাছের অনেক চাহিদা। বিভিন্ন দেশে দেশীয় মাছ রপ্তানি হয়। সেই সব বিষয় তদারকি করে ফারাজ। তবে তার নিজ বড় বউ রুমানা এলাহি এসেছেন। সচরাচর তিনি বউদের ঘরে আসেন না। জরুরি দরকার পড়লেই আগমন ঘটে তার। রুমানার শরীর ভর্তি স্বর্ণের গহনা। সারাদিন পান চিবোতে থাকেন। ওমা, ছোট বউও দেখি এইখানে আছে। তো আমার দুই বউ কি গপ্প করতাছে? চিত্রা মাথায় ঠিক করে ঘোমটা টেনে দিয়ে জবাব দেয়, কিছু না আম্মা, এই তো নুরিকে দেখতে এসেছিলাম। আচ্ছা, আপনারা থাকেন, কথা বলেন, আমার এমনিতেও ঘুম পাচ্ছে। চিত্রার কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদী ভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতেই এ ঘরে এসেছেন। চেহারায় কেমন যেন একটা অস্থিরতা ছিল। তাই ইচ্ছে করেই জনের মাঝ থেকে উঠে যায়। ফারাজ বাড়ির গ্যারাজে গেছে। গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে, সেটাই আনতে গিয়েছে। চিত্রা রুমে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখল। সোহাগ তাকে এতবড় ধোঁকা দিল, কিন্তু চিত্রার কষ্ট হচ্ছে না কেন? চিত্রার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল হচ্ছে না কেন? তবে কি একেই মানুষ ঘৃণা বলে? হয়তো সোহাগের প্রতি তৈরি হওয়া ঘৃণাই চোখের জল মাটিতে পড়তে দেয়নি। জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল। সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে। চিত্রার বাবা মাও তো তার সঙ্গে প্রতারণা করেছে। নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে। না জানি মৃতারা চিহ্ন তত্ত্বর আগ পর্যন্ত তাকে আর কি সহ্য করতে হয়। চিত্রার হুট করে ফারাজের কথা মনে পড়ল। আচ্ছা, ফারাজ কি সত্যি তাকে ভালোবাসে? ভালোবাসে বলেই কি সেই রাতের সর্বনাশ হতে রক্ষা করেছে তাকে? আচ্ছা, এক দেখায় আদৌ কি ভালোবাসা হয়? চিত্রা গায়ের শাড়িটার দিকে তাকায়। এটাকে কি রং বলে? পিচ কালার। বিয়ের আগে কখনো শাড়ি পরে নিশে। শাড়ি সামলানো যুদ্ধ করার চেয়েও কঠিন। কখন কার সামনে খুলে যায়। ছি, কি লজ্জা। চিত্রার গায়ের রং ফর্সা। আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই। সাজেও না সে। চিত্রার চুলে খোপা করা ছিল। কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলোকে সে হাত দিয়ে ঠিক করে। হঠাৎ শীতল দুটো হাত পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। আগুন সুন্দরী। এলাচির মিষ্টি একটা গন্ধ নাকে আসছে চিত্রার। এই গন্ধ বোধহয় 100 হাত দূর থেকেও পাওয়া যাবে। অনেক স্ট্রং একটা গন্ধ। ফারাজ পেছনে থেকে কি একটা যেন চিত্রার গলায় পরিয়ে দেয়। চিত্রা আয়নার দিকে তাকায়। একটা নেকলেস। চিকন একটা নেকলেসে ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট। তোমার গায়ের রঙের সঙ্গে স্বর্ণের রংটা মানানসই। দেখো, চেয়ে সুন্দরী, কি অপূর্ব লাগছে। তোমার গলায় যাওয়া মাত্রই স্বর্ণের সৌন্দর্য বেড়ে গেছে। চিত্রা পেছনে ঘুরে ফারাজের দিকে তাকায়। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? ফারাজকে দেখল চিত্রা। লোটকার সব কিছুই তো আকর্ষণীয়। আমাকে কেন দিলেন এটা? আমার বউকে আমি দিয়েছি, তাতে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার বউকে? ফারাজ চিত্রাকে আয়নার দিকে ইশারা করল। চিত্রা আয়নায় তাকিয়ে নিজেকে দেখল। ওই যে আগুন সুন্দরীটাকে দেখছ না? ওটা আমার বউ। জানি, দেখে অনেক হিংসা হচ্ছে। নজরও দিতে পারো। তবে সমস্যা নেই, বউকে আমি নজর কাটার মন্ত্র পড়ে ফু দিয়ে দিয়েছি। আপনার ভিতরে এত বেহায়াপনা কোথা থেকে আসে জানতে পারি? আসে মানে? 30 বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছি শুধুমাত্র বউকে উজাড় করে দিব বলে। ছাড়ুন তো। চিত্রা বিছানার দিকে যেতে নিলে ফারাজ তাকে আবারও নিজের কাছে টেনে বলে, ধরেছি কি ছাড়ার জন্য? ধরেছি সারা জীবন আগলে রাখার জন্য। আমৃত্যু ভালোবাসার জন্য। আচ্ছা, আপনার লজ্জা নেই কেন বলুন তো? একটু লজ্জা করতে শিখুন। লজ্জা? উইটা আবার কি? হারপিক জাতীয় কিছু নাকি? ওইসব তো বাথরুমে থাকে। আমার মধ্যে কেন থাকবে? কোন দিক থেকে আমাকে বাথরুম মনে হয় ছোটলোক বউ? মজা করছেন? ফারাজ কামুক চোখে চেয়ে বলল, না। তবে তুমি চাইলে এখনই মজাটা শুরু করতে পারি। ডু ইউ ওয়ান্ট? নো নিড, বাট আই নিড ইউ। ফারাজ এলাহি চিত্রার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কেঁপে উঠল চিত্রার ভেতটা। এখনও তো সোহাগের ক্ষতি সে সামলে উঠতে পারেনি। না না, ফারাজকে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না। কি করছেন? ছাড়ুন বলছি। চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি শুধুই আমার চিত্রা। কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনো, তবে খোদার কসম জবাই করব তোমাকে। নিশ্চয়ই তুমি আমার হাতে জবাই হতে চাও না? চিত্রাকে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর শার্টের বোতামে হাত দিয়ে বেহায়ার মতো হেসে বলে, আমাকে বেহা বলেছ না? চলো, তোমাকে আজ বেহায়াপনার ডেমো দেখাই প্রিয়তমা।